সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে পাশে থাকার আহ্বান। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান সরকার প্রধানের। আদালতের রায়ে কেউ হতাশ হবেন না বলে আশা। বিএনপি মহাসচিব বলছেন, এই আন্দোলনের সঙ্গে তারা সরাসরি যুক্ত নন। কোটা আন্দোলনে ঢুকে বিএনপি জামাত কর্মসূচি ঠিক করে দিচ্ছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আন্দোলনের শেষ কোথায়, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহাসচিব তৃণমূল বিএনপি। আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, এবং হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক। শিরোনাম আন্দোলনের শেষ কোথায়, বলছি চলমান কোটা সংস্কার আন্দোলনের কথা। যে আন্দোলন গত কয়েকদিন ধরেই অনেকটাই রাজনৈতিক রূপ নিয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আজকেও সারা দিন নানা ঘটনা ছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে, এবং সবচেয়ে সন্ধ্যার পরে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি আন্দোলনকারীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। যেমন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবার জন্য সমবেদনা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন, এবং বলছেন আদালতের মাধ্যমে যে রায় আসবে সেটিতে কেউ হতাশ হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করবো। তৈমুর ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এরই মধ্যে প্রেক্ষাপটগুলো বলেছি, তো সবকিছু মিলে আজকে সারাদিনের ঘটনা কিংবা গত কয়েকদিনের ঘটনা, এবং সবশেষ আজকে যখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে এক ধরনের আশ্বাস দিলেন, তো তারপরও আপনার বিশ্লেষণে কি মনে হয় যে এই আন্দোলনটি আর কতদিন চলবে কিংবা চলমান রাখা উচিত? সম্মানিত সহ-আলোচক বৃন্দ, সঞ্চালক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছি, এবং সারাদিন এই কয়েকদিন যাবত যে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন চলছে সেটাও প্রত্যক্ষভাবে লক্ষ্য করছি। তো আমি আমার বক্তব্যের আগে আমি আজকে খুব শোক জানাতে চাই যে বাংলাদেশের যে মানবাধিকারের প্রতিষ্ঠাতা, স্থপতি এবং নারী নেত্রী এবং বাংলাদেশ মানবাধিকার সংস্থার বর্তমান চেয়ারম্যান স্বনামধন্য অ্যাডভোকেট সিগমা হুদা মৃত্যুবরণ করেছেন। তার প্রতি শোক জানাই এবং শ্রদ্ধা নিবেদন করি। সাথে সাথে এই একটা ন্যায্য আন্দোলন করতে গিয়া, তাদের অধিকার বাস্তবায়ন করতে গিয়া যে 6 জন ছাত্র নিহত হয়েছে, তাদের প্রতিও কি বলবো, আমার কোনো ভাষা নাই। তবে তাদের শ্রদ্ধা জানাই তাদের আন্দোলনের জন্য, এবং পাশাপাশি তাদের পরিবারের প্রতি যে আমি সমবেদনা জানাবো সেই ভাষা আমার নাই। তবে আমাকে এই জিনিসটা 1952 সনে যখন এই ঢাকাতে ছাত্রদের উপরে গুলিবর্ষণ করা হয়েছিল পুলিশ, ওই পুলিশ কিন্তু পাকিস্তানি পুলিশ ছিল না, ছিল বাঙালি পুলিশই। পাকিস্তান সরকারের পুলিশ কিন্তু বাঙালি। তারা যে গুলিবর্ষণ করছে ওই কাহিনীগুলো মনে করায় দেয়। তা আমি যে কথাটা মনে করি যে আপনার এই পিএসসির যে দুর্নীতি, এবং আমি ব্যাংককে এক জিজ্ঞাসা করছি, আলোচনাটা এই আন্দোলনের প্রেক্ষাপটে যদি রাখেন, এটার মধ্যেই থাকতে চাই যে কথাটা বলা হয়েছে যে এই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা। আমি বলতে চাই যে বাংলাদেশের যখন স্বাধীনতা আন্দোলন হয়, মুক্তিযুদ্ধ হয়, তখন কিন্তু বাংলাদেশের গোটা বাঙালি 7.5 কোটি মানুষই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। কোনো না কোনোভাবে তারা নির্যাতিত, কোনো না কোনোভাবে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করছে। যারা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা তাদেরকে শ্রদ্ধা জানাই, কিন্তু শুধুমাত্র বন্দুকের নল এবং ভারতীয় ওই বোমা বর্ষণের কারণে কিন্তু একক কারণে কিন্তু দেশটা স্বাধীনতা হয়ে মূল কারণটাই ছিল 9 মাসের স্বাধীনতার পিছনে মূল শক্তিটাই ছিল জনমত, স্ট্রং জনমত ছিল। কিছু ছিটাফাটা কিছু লোক বিরোধিতা করছে, পাকিস্তানপন্থী তারা ছিল, কিন্তু এছাড়া এই সবাই কিন্তু মুক্তিযোদ্ধা। এখন সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা যারা আছে তাদের শ্রদ্ধা জানাই, কিন্তু কথা হলো এই সার্টিফিকেটের মধ্যে তো অনেক ভুয়া সার্টিফিকেট বেরিয়েছে। বুঝতে পারছি আপনি রাজাকার বলাটা সঠিক না। এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, যে আজকে দেশ যারা ওই 7.5 কোটি লোকের ত্যাগের বিনিময়ে যে আজকে দেশটা স্বাধীন হলো, তাদের পরবর্তী কিন্তু উত্তরসূরি কিন্তু বর্তমান যে 18 কোটি জনগণ, তাদেরকে বঞ্চিত কইরা শুধু মুক্তিযুদ্ধের নাম দিয়া এটা জাতিকে 2 ভাগে ভাগ করাটা এর আমি পক্ষপাতী না। রাজাকার বলা ঠিক না অবশ্যই, কিন্তু রাজাকার কি বলেছিলেন কাউকে? এটা নিয়ে তো স্লোগানটা তো এটা নিয়ে, কিন্তু আপনি কি নিশ্চিত যে কাউকে রাজাকার বলা হয়েছে?
এটা তো মন্ত্রীরা বলতেছে, অনেকেই বলতেছে এই কথাটা নিয়ে তো আজকে এই কথাটা নিয়ে আজকে, কিন্তু আমি বলতে চাইছি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি একজন সচেতন নাগরিক, আপনি একটি দলের মহাসচিব, আপনি কি নিশ্চিত কিনা যে কাউকে রাজাকার বলা হয়েছে? এটা একটা ইমোশনের ব্যাপার অবশ্যই, কিন্তু আপনি কি নিশ্চিত তৈমুর ভাই? আপনি নিশ্চিত নন। যেহেতু তাদেরকে রাজাকার বলা হয়েছে, আপনি নিশ্চিত? স্লোগানটা দিন, আপনি শুনেছেন কিন্তু আপনি নিশ্চিত তাদেরকে রাজাকার? সামনে, এটা তো সামনে বলার বিষয় না, এটা তো ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে। যে আমি ছাত্রদের পক্ষ থেকে তো বলা হচ্ছে, আমি জানতে চাইছি যে আপনি নিশ্চিত কিনা। মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সব প্রেক্ষাপট বিবেচনায় আপনি কি দেখছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি শোক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি, এবং এই ক্ষয়ক্ষতির জন্য, জানমালের ক্ষয়ক্ষতির জন্য আমি সরাসরি দায়ী করছি যারা আন্দোলনটাকে হাইজ্যাক করেছে তাদেরকে। কারা আন্দোলনটা হাইজ্যাক করলো? আপনারা এই চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলে এই আন্দোলন শুরুর পরেও আমরাও যারা আন্দোলন করি, আপনার আন্দোলনকারীদের নিয়ে আমরা কথা বলেছি, তাদের দাবি নেওয়ার কথা বলেছি, আমরা প্রত্যেকেই বলেছি যে এটার একটা ন্যায্যতা ভিত্তিক যৌক্তিক সমাধান আমরা চাই, সবাই চায়। যখন মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন বলল, স্থগিত করে দিল, এবং তারপর থেকে কিন্তু দেশে আর কোনো কোটা থাকলো না। আজকে কিন্তু দেশে কোনো কোটা নাই। অ্যাপেলেট ডিভিশনের সিদ্ধান্তের পরের থেকে পরের দিনে যদি কোনো পরীক্ষা হতো বা হয়, কালকে যদি কোনো পরীক্ষা হয় বা পরশু হয়, কোটা ডিসঅ্যাপ্লাইজ। অর্থাৎ যারা এর পরেও আন্দোলনটা রাজপথে নিয়ে যাচ্ছিল, সড়ক অবরোধ, রেল অবরোধ এগুলো করছিল, এটি একেবারেই অপ্রয়োজনীয় ছিল। কারণ তারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, হবেন না, আগামী 4 সপ্তাহ অন্তত হবেন না। তারপর তাদেরকে বলা হয়েছে যে আমরা মহামান্য আদালতের সিদ্ধান্তের পরে আমরা সরকার থেকে, এই যে অনেকেই বলছে যে সরকার তো অসংখ্যবার বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও বলেছেন যে আদালতের সিদ্ধান্তটা আসার পরে আমরা এটা নিয়ে বসবো। আপনি একটা লক্ষ্য করে দেখবেন, তারা 24 ঘন্টার আলটিমেটাম দিল। 24 ঘন্টার মধ্যে একটি বাস্তবসম্মত টেকসই সমাধান কোনোদিনও সম্ভব নয়। কমিশন করতে হবে, আলোচনা করতে হবে, পরিসংখ্যান নিতে হবে, এটির সমাজতাত্ত্বিক দিক দেখতে হবে, এখানে পেরিফেরাল ডিভিডেন্ড যে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সব কিছু করা। অর্থাৎ সরকারকে সেই সময়টি তারা দিতে রাজি নয়, এটি একটা দিক গেল। তারপর গত 72 ঘন্টা আগে যখন তুমি কে আমি কে রাজাকার বলে তারা স্লোগান দিল, এরপর এই আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলন নাই। আপনারা লক্ষ্য করে দেখেছেন কালকে চট্টগ্রামে 6তলা ভবন থেকে ছাত্রলীগের ছেলে মেয়েদের কিভাবে ফেলে দেয়া হয়েছে, কিভাবে গুলি করা হয়েছে, ছাত্রলীগ ছেলে গুলিবিদ্ধ হয়েছে। আজকে প্রথম আলোর কালকের রিপোর্টটা আমি দেখলাম, তাদের রিপোর্টার বলেছেন যে সংঘর্ষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে শুরু করেছে, এই তারা অনুপ্রবেশ করেছে কোটা আন্দোলনে। তারা প্রথমে বঙ্গবন্ধু হল, পরে জিয়া হল, পরে বিজয় 71 হলে সে আক্রমণ করেছে প্রথমে। তো এই কারণেই বলছে এটা আর এখন আন্দোলন নেই, এটি এখন বিএনপি জামাতের টেস্ট কেস হয়ে গেছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে পুঁজি করে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। যে কালকেও যেটা করছে, রাত 11টায় শিক্ষার্থী কোথায় সংঘর্ষ করে, 9:30টায় শিক্ষার্থীরা রাস্তায় কোত্থেকে আসে। আমি একটা বিষয় পরিষ্কার বলতে চাই, যারা রাজাকার হিসেবে নিজেদেরকে ঘোষণা দিয়েছে, এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদের কোনো চাকরি পাওয়ার অধিকারই থাকা উচিত না। ধন্যবাদ। তবে সাধারণ শিক্ষার্থীরা এটাতে দায়ী নয়, যারা অনুপ্রবেশ করেছে তারাই দায়ী। ধন্যবাদ আপনাকে। হারুন ভাই, আপনি দুজনের আলোচনা শুনছিলেন। আমাদের প্রশান্তদা বলছেন যে আন্দোলনটি হাইজ্যাক হয়ে গেছে, পরে আবার প্রশান্তদা বলছিলেন যে আন্দোলন আর ছাত্রদের হাতে নেই। আমাদের তৈমুর ভাই বলছেন যে স্লোগানকে কেন্দ্র করে, মানে যে বক্তব্যকে কেন্দ্র করে। কিন্তু তৈমুর ভাইয়ের, আপনিও নিশ্চয়ই শুনেছেন তৈমুর ভাইকে বলছে, তৈমুর ভাই নিজেও নিশ্চিত নন। তার মানে এর কাছে শুনেছে, তার কাছে শুনেছে, কেউ না কেউ শুনে ব্যাপারটা মাঠ পর্যন্ত এভাবে করে গড়িয়েছে। এবং এই সংস্কার যে প্রয়োজন কোটার, এই জায়গাতে কিন্তু কারোর কোনো দ্বিমত নয়, না সরকারি পক্ষের, না যারা আন্দোলন করছেন তাদের। মাঝখানে ব্যাপারটা আদালতের মধ্যে আছে, এই জায়গাটাতে দূরত্ব। সরকার মনে করছে আদালতের মাধ্যমেই সমাধানটি হয়ে আসুক। শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারা বলছিলেন যে না, কমিশন গঠন করে করতে হবে। কিন্তু এর মধ্যে আসলেই কি কেউ ঢুকে গেছে কিনা, সেই প্রশ্নটি এখন সব জায়গায় ঘুরছে। জি, সেটা হচ্ছে ঘুরতে পারে, কিন্তু আমি আপনার
সেই আবিষ্কার করা আমার কাজ না। ঢুকলে ঢুকেছে, যদি ঢুকেই থাকে তাহলে সেটা আইডেন্টিফাই করুক সরকার, কারা ঢুকেছে, কিভাবে ঢুকেছে। কারণ একটা জিনিসের ভিতরে তো বললেই হবে না ঢুকে গেছে, কেননা ইটস আ পলিটিক্যাল গভর্নমেন্ট। সে যদি বলে সেটা দেখানোর দায়িত্ব তার, সেটা দেখানোর দায়িত্ব তার, সুতরাং সে সেটা বের করুক। মানে আপনি আন্দোলনের ক্যারেক্টার অ্যানালাইসিস করতে পারেন, সেটার বৈশিষ্ট্য কি, সেটা এরকম হওয়া উচিত কি উচিত না, ডিবেট থাকতে পারে। তারা কোটা আর কি যেভাবে সংস্কার চায়, আমি কোটার সংস্কার চাই, আমারটা অন্য চাওয়া, সেটা অন্য জিনিস। কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা বাড়ানো হয়েছে যে কোনোভাবেই হোক। আপনি এটা যদি সরকারও কোটার সংস্কার চায়, সরকারও চায় একটা পুনর্বিন্যাস, তারাও কোটার সংস্কার বলছে, তাহলে দূরত্বটা কেন বাড়লো? দূরত্বটা কেন বাড়লো? সেই দূরত্বটা কে কমাবে? আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার কোমলমতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তো আমি মনে করি যে এই কোমলমতি শিক্ষার্থীরা যখন এটা নিয়ে কথা বলা শুরু করেছে, আপনি কিন্তু আদালতের রায়ের আগেই কিন্তু তারা ছিলেন মাঠে, তখন থেকে আজ পর্যন্ত কি তাদের সাথে কথা বলা হয়েছে? আমি বলি যে আপনি বলছেন, আমি বলছি তারা আমাদের সন্তান, তারা কোমলমতি, তো তাদের যদি কোনো সমস্যা থাকে আমরা কি তাদের সাথে কথা বলেছি? আমরা খালি আমার দিক থেকে আমি বক্তৃতা দিয়েছি, ওদের দিক থেকে ওরা কথা বলেছে। হয় কি, এই দুই পক্ষ যখন দুই দিকে বসে কথা বলে তখন ঠিক ইন্টারাকশনটা হয় না। আমি আমার অবস্থান নিয়ে কথা বলি, আরেকজনের অবস্থান নিয়ে কথা বলি। আমি বলছি যে এই ইন্টারাকশনটা যদি হতো, আমার মনে হয় এইটাতে এই পর্যন্ত আসার কথা ছিল না। আমি বললাম সমাধান কোথায় আসবে সেটা তাদের দাবি আছে, সেটা আমরা স্পষ্ট করেই জানি। এবং এই যে আপনার কোটার সংস্কার করার, এটা নিয়ে কিন্তু সরকারের লোকজন চাচ্ছে, এবং সরকার কিন্তু বলছে যে আমরাও তো চাই এটা সংস্কার। এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে হাইকোর্ট থেকে যে রায় আসবে বা সর্বোচ্চ আদালত থেকে, তা থেকে হতাশ হবে না। ভেরি গুড। কিন্তু এই জিনিসটা কেন আগে অ্যাড্রেস করা হইল না? আমাদের যে রায় হইল গত মাসে, তার আগে থেকে 3-4 দিন, আমি যদি মনে করি 3-4 দিন, এই মাসেই তো না, 3-4 দিন আগে থেকেই কিন্তু তাদের আন্দোলনটা শুরু হচ্ছিল। তাদের আন্দোলন শুরু হয়েছিল 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে রায় হয়েছে খুব সম্ভবত 7 জুলাই। তো বিষয়টা ধরেন আদালতে একটি জিনিস আছে, আদালতে সেটা আবার আছে আপনার আছে। তো এই জায়গাটা আমার ধারণা অবজার্ভ করার জায়গাটায় ক্যাপাসিটি যারা এটা ছিলেন তারা ঠিকমতো এটাকে অবজার্ভ করেননি, অথবা এটাকে ঠিক আমলে নেননি। যে যদি মানে ধরেন যে আদালতের রায়ের পরে হবে না আগে হবে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। যাচ্ছি যদি ওদের আন্দোলনটার, ওদের কথাগুলো যদি যৌক্তিক হতো, আমি পরের ঘটনা প্রবাহ আপনারা আরো অনেক বলা যাবে, যৌক্তিক হতো, তখন কি অ্যাড্রেস করা যাইতো না? ধরেন আমাদের সরকারের যে অনেক নীতি নির্ধারক আছে না, তাদের একজন তোদের সাথে কথা বলতে পারতো না? মানে সেটাই আমি মনে করি যে এই জায়গাটা সলিউশন আনা সম্ভব ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে এখনো আমি মনে করি যে তাদের সাথে কথা বলা উচিত, কথা বলা খুব জরুরি, কথা বলা খুব জরুরি। জি, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তৈমুর ভাই, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য। আমাদের প্রশান্তদা যে বিষয়টি বলছেন যে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের আজকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানেও বলেছেন, এর আগে পরেও বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা কিংবা আওয়ামী লীগের নেতারা বলছেন যে আন্দোলনে কোনো ধরনের বল প্রয়োগ কিংবা আন্দোলনকে বাধাগ্রস্ত করে এরকম কোনো কার্যক্রম কখনোই আইনশৃঙ্খলা বাহিনী নেয়নি, বরং সহযোগিতা করা হয়েছে। কিরকম? রাষ্ট্রপতির কাছে যখন তারা স্মারকলিপি দিতে গেলেন, হ্যাঁ, তো তার মানে হচ্ছে তৃতীয় পক্ষ আওয়ামী লীগ মনে করছে কোন রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের এই আন্দোলনটাকে এরকম পর্যায়ে নিয়ে গেছে, এবং এটি এখন একটি সংস্কার আন্দোলন থেকে অনেকটাই বেশি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে বলে আওয়ামী লীগ মনে করে। আপনি কি বলবেন? এই সরকারের মন্ত্রীরা জি যে কোনো বিষয়ই এই বিএনপি জামাত এই জবটা করতে থাকে তারা। এই যে গাজীপুরে রানা প্লাজায়, সাভারে ওইটা হয়ে ধস নেমা যে অনেকগুলো লোক মারা গেল, তখনও বলছে যে এটা বিএনপির কাজ, তখনও বলছে কিন্তু মন্ত্রীরা। তো এটা হলো কোনো কিছু, এসব কথা বললে তো সমস্যার সমাধান হয় না। আর যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সহযোগিতা করা হয়েছে, এই যে আবু সাইদ যে রংপুরের যে ছেলেটা মারা গেল, সে কি কোনো, তার ভিডিওটা আমরা দেখছি, তাকে যে গুলি করা হয়েছে, সে তো একাই ছিল, সে তো নিজে কোনো অস্ত্রবাজিও করে নাই, বোমা মারে নাই, সে দাঁড়ায় ছিল, অনেক কনফিডেন্স যে আমি স্বাধীন দেশের একজন নাগরিক, আমি একটা ছাত্র, আমাকে গুলি করা হবে না, কিন্তু তাকেও তো গুলি করে হত্যা করা হলো। সেটা কোন বিবেচনায় নেবেন? তো এটা কি উস্কানি দেওয়া হচ্ছে না? এবং ইতিমধ্যে যে সরকারের মন্ত্রীরা যেভাবে
দোষারোপ করতেছে, একটার পর একটা দোষারোপ করতেছে, দেখে দিবে, রাত ছাড়বে না, নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে। কিন্তু যারা অ্যাকশন কার বিরুদ্ধে নিব? এই দেশের ছাত্রদের বিরুদ্ধে, যে ছাত্ররা এই দেশের স্বাধীনতা আনছে। এই ছাত্ররা তো তাদের কি এমন কোনো ভূমিকা ছিল যে তারা সেখানে এই আইন শৃঙ্খলার কোনো ব্যাঘাত ঘটাইছে? তারা তো শুধু তাদের নিজের দাবিটা, সরকার তো সেটি বলছে না যে ছাত্ররা, কিন্তু সরকার বলছে যে রাজনৈতিক শক্তি না। আপনি শুধু বলেন আবু সাইদকে কেন গুলি, তারটা তো আমরা দেখছি, এই গুলিটা কেন করা হলো? এগুলো তো একটা উস্কানি। এটা তো তবে সরকারের ভিতরে কি কোনো সরকার বিরোধী লোক কাজ করতেছে? এখন সরকার তো কথায় কথায় একটা জিনিস বলে যে বিএনপি জামাত করছে, বিএনপি জামাত করছে, এবং বিএনপি জামাতের এদিকে আমি মনে করি যে গুরুত্বটা এই সরকারই বাড়ায় দেয়। আরেকটা বিষয় হলো যে প্রত্যেকটা বিষয় নিয়ে আদালত পর্যন্ত যেতে হবে কেন? এটা তো রাষ্ট্রীয় পলিসির ব্যাপার, কোটাভিত্তিক হবে না। এখন কেউ যদি আদালতে চলে যায় সরকার কি করবে? সরকার তো 2018-তে বাতিল করেছিল, সরকার 2018-তে প্রজ্ঞাপন দিয়ে বাতিল করেছিল। তো পরবর্তীতে মুক্তিযুদ্ধের সপক্ষের একজন স্বজন, মুক্তিযোদ্ধার একজন স্বজন, তারা আদালতে গেছে। সরকার এখানে তো আদালতে, সাংবাদিক সাহেব যে কথাটা বলছে এটার উপরে আমি গুরুত্ব দিতে চাই। সেটা হলো যে এটা তো আলোচনা করা যেত, এই জায়গাতে তাদের ধমক না দিয়া আলোচনাটা কিন্তু করা যেত। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রশান্ত দা। এর আগে আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাই যৌক্তিক, কিন্তু আমাদের হারুন ভাই যে প্রশ্নগুলো তুলেছেন, ধরেন এই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাটি করা যেত কিনা? আজকে এসে এই আন্দোলনটা সরকারি দল এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃতীয় পক্ষ অর্থাৎ রাজনৈতিক পক্ষ এটার মধ্যে ঢুকে গেছে, তারা ফায়দা নিচ্ছে। তো এখন এই সুযোগটাই বা সরকার করে দিল কেন? সরকার কেন শুরুতে এই জায়গাতে গেল না? কিংবা তৈমুর ভাই যে প্রশ্নটি তুলছেন যে আবু সাইদকে রংপুরে পুলিশ খুব কাছে থেকে গুলি করলো, তো সেই জায়গাতেও এটাও তো এক ধরনের উস্কানি কিনা? তাহলে কি আসলে ঢিলেমে ছিল কোন? এই প্রশ্ন তো থাকবেই। দেখুন, আবু সাইদের বিষয়টি এটি মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, শুধু ওনারটি নয়, আরও যে ক্যাজুয়ালিটি হয়েছে, হিউম্যান ক্যাজুয়ালিটি হয়েছে, এটা নিয়ে উনি বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন। আমি নিশ্চিত যে একটি বিচার বিভাগীয় তদন্তে প্রত্যেকের দায় দায়িত্ব নিরূপণ করা হবে এবং সেই অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে। সেখানে আমাদের যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, যেটি রংপুরে আবু সাইদ, সেটি তারটাও আসবে। আবার এখানে লক্ষ্য করে দেখবেন যে কিভাবে কক্সবাজারে আপনি দেখবেন কোনো সংঘর্ষ হয়নি, একেবারে খালেদা নিজামীর নামে মিছিল করে স্লোগান দিতে দিতে বাহারচড়ার থেকে এসে আওয়ামী লীগ, শুধু না আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং পাশে সন্নিহিত মসজিদের অজুখানা পর্যন্ত ভাঙচুর করেছে, কাঁচ ভাঙচুর করেছে এবং একেবারে সহিংসভাবে উস্কানি দিয়ে এটি করেছে। আমরা এই কারণে বারবার বলছি যে এখানে তৃতীয় শক্তি হোক, সেটা ওভাবে আপনি যেটা বলেছেন, আমরা বলেছি এখানে অপরাজনৈতিক শক্তি ঢুকে পড়েছে। এই কারণে বারবার শিক্ষার্থীদেরকে আপনারা দেখবেন যে সরকারের সর্বোচ্চ মহল থেকে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন যে দেখুন, এই আন্দোলনটা যদি এইভাবে মাননীয় আদালতের ঘোষণার পরেও, আদেশের পরেও যদি কন্টিনিউ করেন, এটাই হয়, এই ধরনের আন্দোলন কন্টিনিউ করলে এখানে নানা অপশক্তি ঢুকে যায়, যেটা এইখানে ঢুকেছে। চট্টগ্রামে দেখেছেন যে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের জয়েন্ট কনভেনার, সে ময়মনসিংহে জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট, বগুড়ায় ছাত্রদলের কনভেনার, এদেরকে এখন পাওয়া যাচ্ছে যারা এই আন্দোলনে আপনার একেবারে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তারা এখানে ঢুকেছেন। আর আপনি আগে যেটি বললেন যে দেখুন, এখানে কোনো সংগঠিত নেতৃত্ব ছিল না। আমি আন্দোলনের একেবারে প্রথম সপ্তাহে আন্দোলনের একজন যুগ্ম সমন্বয়কের সাথে আমি নিজে আরেকটি চ্যানেলে যুক্ত ছিলাম, এবং যখন সঞ্চালক জিজ্ঞেস করছেন আপনি কোত্থেকে যুক্ত হয়েছেন, তিনি বলে কেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আমার হল থেকে যুক্ত রয়েছি, কেউ বাধা দিচ্ছে না। আপনাকে বাধা দিচ্ছে কেউ? ভয় দেখাচ্ছে কেউ? না, কেউ ভয় দেখেছেন। আমি এটাকে আপনাকে বলছি সম্ভবত 7-8 তারিখের কথা বলছি, অর্থাৎ শুরুতে বাংলাদেশ ছাত্রলীগ নিজেরা সংবাদ সম্মেলন করে ঠিক এই কথাটি বলেছে, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায্য সমাধান চাই। সুতরাং এখানে কেউ কারো প্রতিপক্ষ ছিল না, একেবারেই প্রতিপক্ষ ছিল না। প্রতিপক্ষ হয়েছে 72 ঘন্টা আগে, যখন ওরা স্লোগান দিয়েছে, ওদেরকে দিয়ে বলিয়েছে, ভিতরে ঢুকেছে, এবং এটি চিহ্নিত করা খুবই সম্ভব। আপনি যথার্থ বলেছেন, অত্যন্ত দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে আমি রাজাকার যে বলেছে তাকে খুঁজে বের করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা যাবে না। জি, যাবে না। হারুন ভাই, আপনি আলোচনার কথা বলছিলেন, আলোচনার প্রশ্ন হচ্ছে, আলোচনা তো সবসময় ভালো, ইতিবাচক, কিন্তু প্রশান্তদা যেরকম করে বলার চেষ্টা করছেন, আন্দোলনটা যে পর্যায়ে ছিল গত রোববার মধ্যরাতের আগে পর্যন্ত,
তো সেই জায়গাতে কর্মসূচি শিক্ষার্থীরা যতগুলো দিয়েছিলেন সবগুলো কর্মসূচি নিরবিচ্ছিন্নভাবে পালিত হয়েছে এবং সরকারি তরফে বারবারই বলা হচ্ছিল তখন পর্যন্ত আদালত থেকে সমাধান না আসা পর্যন্ত নির্বাহী বিভাগ কিছু করতে পারবে না, বা এটাই তো সরকারি তরফের বক্তব্য ছিল। কিন্তু গত রোববার মধ্যরাতের পর থেকে আজকে বুধবারে এসে আলোচনার জায়গাটাও কি কোথাও ছিল কিনা আপনার কাছে কি মনে হয়? আর আপনি যে রাতে তারা রাত্রে যে বসলো আর যে রাতে স্লোগান দিল সেই রাতের কথাই তো বলছেন। জি, রোববার রাত মধ্যরাত। এখন ধরেন আলোচনার জায়গা তো আছে, আমি নাই তা কিন্তু আমি মনে করি না। কারণ হচ্ছে আপনি যদি মনেই করেন যে বাইরের, যদি সরকার মনেই করে যে এরা বাইরে থেকে প্ল্যান দিচ্ছে, তো তাই যদি হয় তাহলে দে আর নট লায়াবল, কথা তো সহজ। সুতরাং বাইরে থেকে যারা প্ল্যান করে তাদেরকে আপনি ঠিক করে দেন, কিন্তু ওদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেটা আপনি দেখেন। আমি আরেকটা কথা বলি, মানে আমরা বারবার 18 সালের কোটা বাতিলের কথা বলি। 18 সালের কোটা যদি সরকার বাতিল না করে তাহলে এটা তো কোর্টে যায় না, কারণ 18 সালের কোটা বাতিল করা ছিল, আজকে ক্লিয়ার করে বলি, অসাংবিধানিক। কেননা সংবিধানে কোটা প্রথা আছে, পুরো কোটা বাতিল করা অসাংবিধানিক। প্রশান্ত এখানে আছেন, ইনি একজন আইনজ্ঞ, আরও একজন আইনজ্ঞ আছে। যদি সংবিধানে কোটা থেকে থাকে, নির্বাহী আদেশে কোটা বাতিল করা যায় না, তাহলে সংবিধান পরিবর্তন করতে হয়। আপনি দেখেন পুরো কোটাটা বাতিল করার পরই তো আদালতে যাওয়ার সুযোগ তৈরি হলো। যদি কোটাটা বাতিল করা না হইতো তাহলে কিন্তু আদালতের এই প্রশ্ন উঠতো না। নাম্বার 2 আমি আসি। এরপরে আপনি দেখেন যে এখন কিন্তু আদালতের যে রায়ের সারাংশ বেরিয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে কোটা যেটা আছে সেটা থাকবে, শুধুমাত্র প্রপোর্শনালি চেঞ্জ করতে হবে। সুতরাং এটা খুবই ক্লিয়ার, এটা কিন্তু খুবই ক্লিয়ার। সংবিধানে কোটা আছে, কোটা থাকবে, আপনি চাইলে প্রপোর্শনালি এটা চেঞ্জ করতে পারেন। যেটা 10 আছে সেটা চাইলে পাস করতে পারেন, কোনো কোটা নতুন লাগলে সেটাও নিয়ে আসতে পারেন। আমি এর আগেও বলেছি যে হিজড়াদের কোটা প্রয়োজন, আমি ফিল করি, তাদেরটা নিয়ে আসেন। কারণ হচ্ছে আপনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলার পরও সেখানে কিন্তু স্পেসিফিক কারা কোটা পাচ্ছে আমরা দেখি, সেখানে হিজড়ারা নেই। সুতরাং এই জিনিসগুলো একদিনে এরকম হয়নি, একদিনে। আর আমি ওই জায়গাটাও আসি, ধরেন যে ওই রাতের যে স্লোগানটা দেয়া হয়েছে, আমি স্লোগানটা মুখে নিতে চাই না, এটি আমাকে যথেষ্ট ব্যথিত করেছে, যথেষ্ট কষ্ট দিয়েছে। এখন এই তরুণদের যদি কেউ ভুল বুঝিয়ে থাকে, যদি কেউ এরকম করে থাকে, তাহলে এর দায় দায়িত্ব আপনি কি তরুণদের মাথায় ছেড়ে দিবেন? আপনি কি তার অভিভাবক না? আমরা কি তার বড় ভাই না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই জায়গাটা ধরে আপনি তারপরে তো কথা বলা যায়। আমি বললাম যে এই জায়গাটা, এবং তার একটা ধরে আরেকটা বিষয় আমি খেয়াল করি যে তারা যে বক্তব্যের একটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের যে একটা ব্যাখ্যা দিচ্ছে, যেটা আমি কখনোই গ্রহণ করি না, এবং এই ব্যাখ্যা ঠিক না আমার বিবেচনায়। আমি বলি যে এখানে এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয়, কেউ এই ব্যাখ্যার সুযোগ নেয়, অনেক কথাবার্তা আছে। আমি ওদের ধরেন কোটা সংস্কার আন্দোলনের সাথে হয়তো বা অনেক জায়গায় আমি একমত না, ওদের বক্তব্যের সাথে আমি একমত না, কিন্তু যদি মনে করেন যে এটা ওদেরটা রিজনেবিলিটি আছে, যদি এটা আমাদের কোটাটা সংস্কার করা প্রয়োজন, সেটি নিয়ে আমরা এই সমস্ত অজুহাত তুলে, এই সমস্ত কথা তুলে, অজুহাত না শব্দ প্রত্যাহার, কথা তুলে এইটা তো দীর্ঘায়িত করা যাবে না। কারণ হচ্ছে এটা দীর্ঘায়িত হচ্ছে, যে প্রবলেম হচ্ছে এগুলো সলভ করেন। আর হচ্ছে যে আদালতের আমি বলি আদালতের রায় শিরোধার্য, কিন্তু কোটা নির্ধারণ করবে নির্বাহী বিভাগ। যেদিন আদালত রায় দিল হাইকোর্ট, সেই রায় যদি সরকার বাস্তবায়ন করতো, আমি আইনজ্ঞ না, আর একজন আইনজ্ঞ আছে, রায় বাস্তবায়ন করে সেই রায় আবার সরকার বাতিল করার যোগ্যতা রাখে। আমি আপনাকে বলছি, বুঝাতে পারছি? অর্থাৎ কোটা বহাল করে আবার কোটা পুনর্বিন্যাস করার ক্ষমতা এই সরকার। কিন্তু এটা যদি হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন আমি বলছি যে যদি গভর্নমেন্ট অ্যাপিলে না যায়, কিন্তু গভর্নমেন্টের অ্যাপিলের প্রেক্ষিতে এখন এটা অ্যাপিলেট ডিভিশনে আছে। আমি সেটাই বলছি যে আমি একটু ক্লিয়ার করি প্রশান্ত, আমি বলি হাইকোর্ট রায় দিল, ভুল বলছেন, শেষ করি, আপনি আইনজ্ঞ, একটু শেষ করি। হাইকোর্ট রায় দিল, ভাই আমার কথাটা শোনেন, হাইকোর্ট রায় দিল যে কোটা 2018 সালের যে প্রজ্ঞাপন সেটা বাতিল, অর্থাৎ কোটা ফিরে এলো। ওকে, ইউ রিভাইভ দ্য কোটা রিভাইভ করি, আপনি প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসতে পারতেন। আপনি একটু বুঝিয়ে দেন আমাকে, আমি কোথায় ভুল? শোনেন, আপনি কেন শুধু ভুল না, একটু বিভ্রান্তিমূলক বলেছেন। ওই সময় আন্দোলনকারীদের দাবি ছিল সরকার যাতে এটি অ্যাপিল করে এটা ওভারটার্ন। তাই যদি আপনার কথা, আন্দোলনকারীদের দাবি ছিল সে সরকার যেন এভাবে আন্তরিকভাবে
মানে যেহেতু হয়তো ওনাদেরকে মনে হয়েছে আন্তরিকভাবে করবে, ওদের দাবি থাকলে আলাদা কথা। সরকার আমি জানি না ওদের দাবি ছিল আন্তরিকভাবে, ওরা তো ওই সময় রাস্তায় গরমে মানে একেবারে ফুঁসছে রাগে যে এটা হলো কেন, এখনই এটি বাস্তবায়ন চাই, মানে সরকারকে যেতে হবে। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তাদের যখন অ্যাপেলেট ডিভিশনে গেলেন, তাদের পক্ষ হয়েই তো গেলেন, আপনি খেয়াল করবেন। এই আদেশের বিরুদ্ধে সরকার গেল এবং স্থগিতাদেশ নিলেন। তার অর্থ কি, যে মুহূর্ত থেকে স্থগিতাদেশ নিয়েছেন সেই মুহূর্ত থেকে বাংলাদেশে কোনো কোটা নাই। এটা তাদেরকে আশ্বস্ত করার জন্য করা হয়েছে। তাদেরও দাবি ছিল যে দেখুন এটা আপনারা ঠিক করে দেন, আমরা এটা মানি না, হাইকোর্টের রায় মানি না, এটা হলো বক্তব্য। এখন মানি না, সে রাস্তায় বলতে পারে, আমাকে তো কোর্টে গিয়ে আদালতের প্রসিডিওরগুলো করে তারপর করতে হবে। সরকার এক্স্যাক্টলি রুমেল সেই কাজটিই করেছেন এবং এই কারণেই আজকে আমরা বলতে পারছি এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোটা নাই। জি, কিন্তু এটা হচ্ছে আগামী 4 সপ্তাহের জন্য নাই। এক্স্যাক্টলি 4 সপ্তাহ পর্যন্ত ওয়েট করলেন না কেন? কিন্তু শিক্ষার্থীরা 4 বলছেন সপ্তাহ পর্যন্ত কেন ওয়েট করবেন না আপনি? এখন আপনি কি আপনি কি কোনো দাবি 24 বিচার ঘন্টা বিভাগের কাছে না, তাদের দাবি না, এটা নির্বাহী একটু বিভাগের ভুল। কাছে। No, 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 তারা দাবি করছে আবার ভুল করছেন। যেটা No, no, বলবো। এখানে পলিসি ইস্যু না, আপনারা এটা একটু বলতে দেন। কিছু ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে অধিকার কুণ্ণের কারণে গিয়েছেন, পলিসি ইস্যুতে যাননি তো, এটা ভুলালে তো হবে না। আচ্ছা, কথাটা হলো আন্দোলনটা কারা করছে? এই দেশের ছাত্র সমাজ। রাইট। এবং যখনই আন্দোলনটা চলতেছিল তখন আবার আরেকটা জিনিস প্রকাশ পাইছে যে এই যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যারা অ্যাপয়েন্টমেন্টটা দেয়, তাদের যে গাড়ি চালক শুরু করে সবাই যে প্রশ্নপত্র বিক্রি করে বড় বড় অফিসার বানায়, এই ঘটনাগুলি তখন কিন্তু প্রকাশ পাইছে। এই বিষয়টাও একটা আন্দোলনকে গিয়ার আপ করার জন্য একটা কারণ। আমার কথাটা হলো যে আন্দোলনটা করতেছে ছাত্ররা, দাবিটা হলো সরকারের কাছে। সরকারের পদত্যাগ কিন্তু দাবি করে নাই, না করে নাই, সরকারের বিরুদ্ধে কোনো বিক্ষোভও করে নাই। তো সেখানে আমরা দেখছি যে সরকারের মন্ত্রীরা তাদের উপরে রক্তচক্ষু দেখানো হয়েছে, এমনকি ডিএমপি কমিশনারকেও দিয়ে ধমক দেওয়া হয়েছে। আরেকটা জিনিস টিভিতে দেখলাম, সেটা হলো যে তাদেরকে লাঠি পিটানো করানো হয়েছে। কবে? সেটা কবে? এই যে কয়েকদিন আগে তো দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম একদমই না, এটা তো এই যে আপনি যেটা হয়েছে রাজাকার কাণ্ডে ছাত্রদের তাদেরকে আপনি এইভাবে পিটাবেন কেন? হলের ভিতরে ঢুকে ছাত্ররা পিটাবেন কেন? দুই পক্ষ মারামারি করে, দুই পক্ষ মারামারি করে, সেটাই আপনি দিলেন কেন? সেই পরিস্থিতি সৃষ্টি করলেন কেন? জি, এই প্রশ্নটা হারুন ভাই তুলেছেন। এখন আমার কথাটা হলো যে প্রধানমন্ত্রী বলছেন যে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, দেখি এটা শাস্তিমূলক ব্যবস্থাটা কি হয়। যারা দুর্নীতি করছে তারা তো শাস্তিমূলকের আগেই দেশ ছেড়ে চলে গেছে সরকারের লোকেরা। 6টা তাজা প্রাণ তো ঝরে গেল। রাইট। যখন তাজা প্রাণ ঝরে যায়, এর কোনো পক্ষ বিপক্ষ না নিয়ে এর দায় কিন্তু সরকারকে নিতে হয়। সরকারের দায় রাখতে পারে না, আমি সেটাই বলছি। মানে সরকার হয়ে গেছে কন্যা দায়গ্রস্ত পিতা, ব্যাপারটা এরকম হয়ে গেল। অবশ্যই গণতন্ত্রের শোনেন, সরকার শুধু এটার জন্য সরকারকে দায়ী করা যাবে না, দায় নেওয়া দায়ী করা ভিন্ন জিনিস। আমি নৈতিক কারণে আজকে এখানে যদি আগুন ধরে স্টুডিওতে, আপনার ম্যানেজমেন্ট সরাসরি দায়ী না, এটা অ্যাক্ট অফ গড হতে পারে, নানাভাবেই হতে পারে, কিন্তু নৈতিকভাবে দায় বোধ করে। এটা আপনি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেভাবে দেখেছেন সেভাবেই উনি দায় বোধ করেছেন। কিন্তু দায়ী করা আরেক জিনিস, বরং দায়ী করতে চাইলে যারা আন্দোলন হাইজ্যাক করেছে তাদেরকে করেন, তবে সুষ্ঠু সমাধান। আমি আপনার সাথে কিছুটা একমত। দেখেন, সরকার দায়িত্ব অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের বা সরকারের মাঝখানে আপনারা যেটা বলেছেন, কেউ সরকারকে দায়ী করেনি, সরকারকে দায় নিতে হবে, এই শব্দটাই বলছে সবাই। আপনার যে ল্যাঙ্গুয়েজ বলছেন তাতে দায়ী বলতেছেন, নট দায়। আপনি রেলমন্ত্রী দায় নিয়ে পদত্যাগ করেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।